নীলিমার সঙ্গে আমার আলাপ হয়েছিল প্রাতঃভ্রমণে গিয়ে। রাস্তার ধারে একটা ছোট চায়ের দোকান। আমি যখন ওয়াক থেকে ফিরি তখন ও ওর ছোট চায়ের দোকানে দুধটা জাল দেয়, কেটলিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আমার যেহেতু চায়ের নেশা নেই, তাই টুপ করে ওর দোকানের বেঞ্চে বসে যাওয়ার তাগিদও নেই। তবুও আমি একদিন বসেছিলাম ওর দোকানের সামনে বাঁশের বেঞ্চে। ওকে বলেছিলাম, একটু জল খাওয়াবেন? কারোর কারোর আচরণে এমন আন্তরিকতা থাকে যে এক গ্লাস জলের বিনিময়েও আত্মীয়তা হয়ে যায়। মেয়েটি জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলেছিল, চা খাবেন? আমি চা তেমন খাই না শুনে বলেছিল, বিস্কিট নিতে পারেন। আমি ভেবেছিলাম বৌনির খদ্দের শুধু জল খাচ্ছে, এটা হয়তো ওর জন্য অশুভ। তাই আমি বলেছিলাম, আপনার কি বৌনি হয়নি? সে সঙ্গে সঙ্গে সংশোধন করে বলেছিল, আরে না না বোন, এমন কোনো ব্যাপার নয়। আমি ওই সব বৌনি প্রথম খদ্দেরে বিশ্বাসী নই। গোটা জীবনটাই পরীক্ষা দিতে দিতে চলে গেল, আর সামান্য বৌনি? আসলে বাড়িতে কেউ এলে তাকে শুধু জলটা দিতে কেমন একটা লাগে। আমি জিজ্ঞাসা করেছিলাম, বাড়ি কোথায় আপনার? সে বলেছিল, এই তো দোকানের পিছনের ঘরটা আমার থাকার ঘর, একাই থাকি। আমি বলেছিলাম, ভয় করে না? সে বলেছিল, যখন সংসারের মধ্যে থাকতাম তখন বড্ড ভয় করত, এই বুঝি কেউ বদনাম দেবে। এখন নিশ্চিন্তে থাকি। দুটো কুকুরকে দু টুকরো বিস্কুট ছুঁড়ে দিয়ে বলল, এরা সারা রাত পাহারা দেয় আমায়। যদিও এই 42 বছর বয়সে পাহারা না দিলেও চলে, তবুও মেয়ে তো, তাই ওদের তাড়ায়নি। আছে থাক, আমার দোকানের পাশেই বসে থাকে দুটোতে। আমি বললাম, বাবা মা কেউ নেই আপনার? মহিলা হাতের কাজ সারতে সারতে বলেছিল, আছে, তবে আমি সম্পর্ক রাখিনি বিয়ের পর থেকে। আমি বললাম, আর স্বামী? সে হেসে বলল, আমি মেরে ফেলেছি। আমার চমকে ওঠা মুখের দিকে তাকিয়ে বলল, আরে না না, প্রাণে মারিনি, সম্পর্কটাকে মেরে ফেলেছি ডিভোর্স দিয়ে। আসলে কি বলুন তো, আমি ওর স্ত্রী, এই পরিচয়টা আমাকে বড্ড লজ্জা দিচ্ছিল। ও ভালো সরকারি চাকরি করে। আমি বললাম, আপত্তি না থাকলে বিষয়টা কি জানতে পারি? আমি নেশায় একজন লেখিকা। আমার দিকে তাকিয়ে বলেছিল, না, ইউনিক কোনো গল্প আমি আপনাকে দিতে পারবো না। আমার গল্প প্রায় প্রতিটি ঘরে ঘরে। ব্যতিক্রম বলতে গেলে আমি মানুষটা বড্ড বেহায়া, বেঁচে থাকার ভীষণ লোভ। আমার চোখে কৌতূহল দেখেই বলল, কলেজে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে পড়াবে এই শর্তে। আমার শ্বশুরবাড়ির সকলে তারপর আবিষ্কার করেছিল ওদের বাড়িতে একটা পার্মানেন্ট কাজের লোক সব সময় দরকার। ছোট ননদ তখন পড়াশোনা করছে। দেওর, আমার স্বামী, শ্বশুর সকলেই চাকরিজীবী। তাদের সকলের ভাত রান্নার দায়িত্ব পড়ল আমার ওপরে। শাশুড়ির পুজো করতে বেলা হয় যে, আর রাঁধুনি রান্না তাদের নাকি মুখে রোচে না। অগত্যা অনেক ভেবে চিনতে ওরা সিদ্ধান্ত নিল, বাড়ির বইয়ের না পড়লেও চলবে। ব্যাস, সেকেন্ড ইয়ারে আমার বইপত্র বন্ধ হলো। আমার বাবার কন্যাদায় মিটল। আমার মা মানিয়ে নে, পড়ে আর কি করবি। শোনার পর থেকেই ভেবেছিলাম, বাবা মা বলে অস্বীকার করলে কেমন হয়। বিয়ের 5 বছর পরেও যখন আমার সন্তান হলো না, তখন বাঁচা বইয়ের খেতাব নিয়ে আমি সত্যিকারের পরিচারিকা হয়ে গেলাম। আসলে শারীরিক দোষটা ছিল আমার স্বামীর। কলকাতার নামী ডক্টর বলেছিলেন ওকে ওষুধ খেতে, কিন্তু পুরুষত্বহীনতার লজ্জায় সেই দোষ সে স্বীকার করল না। উপরন্তু কথায় কথায় আমাকেই বাঁচা বলতে শুরু করলো সকলে। এমনকি আমার স্বামীও লোকের কাছে দুঃখ করে বলতো, কোনোদিন বাবা হতে পারলাম না নীলিমার জন্য। লোকে আমাকে সুভাষের বউ বলেই জানত। ভাবলাম, এমন মিথ্যুক স্বামীর পরিচয়টা বয়ে বেড়ানো কি ঠিক? যে আমি জীবনে মিথ্যে বলেছি, হাত গুনে সেই আমি একজন মিথ্যুক মানুষের স্ত্রী। এই পরিচয় বহন করাটা বড্ড কষ্টের, ভীষণ অপমানের। তাই নিজের সোনাটুকু নিয়ে বেরিয়ে এলাম। বিয়ের বছর আসতে পরে শ্বশুরবাড়িতে সকলে বলতো আমি নাকি দারুণ চা বানাই, লিকার বা ঘন দুধের চা, দুটোই ভীষণ ভালো করি। ভাবলাম, এত কিছু করেছি ও বাড়িতে, কোনোটার তো প্রশংসা পাইনি কখনো। একমাত্র চাটা খেয়ে সকলে
কষ্ট করে বলতে বাধ্য হয়েছে ভালো। তাই সোনাদানা বেচে একটা ঘর ভাড়া নিয়ে চায়ের দোকান খুলেছিলাম ওইখানটায়। সারি সারি কতগুলো ঘরের দিকে আঙুল দেখানো নীলিমা। বছর 5 পরে এই জায়গাটুকু কিনে নিজের থাকার ঘর আর দোকান বানিয়েছি। আমি বললাম, তা আপনার শ্বশুর বাড়ির কেউ কিছু বলেনি? সে হেসে বলল, তাদের নাকি মারাত্মক সম্মানহানি হয়েছে। আমি বলেছিলাম, এতদিন আমার সম্মানহানি হতো ওই বাড়িতে। বাড়ির ড্রয়ার থেকে 2 টাকা চুরি গেলেও আমার দিকে তাকানো হতো। ফ্রিজ থেকে একটা মিষ্টি কমে গেলেও আমি আবার সন্তান না হওয়ার দায়ও আমার। ওদের বাবা মা ভাই বোনে ঝগড়া হলেও তার দায় আমার হতো। অকারণে আমারও সম্মানহানি হয়েছে 8 বছর ধরে। তাই ওদের সম্মানের কথা ভেবে আমার লাভ আছে? বাবা মায়ের কাছে ফেরত যায়নি, কারণ আবার আমায় মানিয়ে নে লোকে কি বলবে বলে ফেরত পাঠাবে। তাই অমন আশ্রয় থাকার থেকে না থাকা ভালো ভেবেই যায়নি। অনেকদিন পরে আজ আবার ওর সঙ্গে দেখা হলো আমার। আজ আমি ওই রাস্তা দিয়েই ফিরলাম। ও হেসে বলল, এই যে চা না খাওয়া বাঙালি, আমি বিকেলের দিকে আলুর চপ বেগুনি ভাজি, এসে একদিন খেয়ে যাবে কিন্তু। আমার প্রাণের আলাপ গিফট করেছিলাম ওকে। পরে বলেছিল দইদা হতে বড্ড ইচ্ছে করে। আমি বললাম, এত টাকা নিয়ে কি করবে, তুমি তো একা মানুষ। হেসে বলল, একটা বৃদ্ধাশ্রমে দেব। তাই মাস 2 হলো শুরু করেছি। সকালে ঘুগনি করতাম, পাউরুটি ঘুগনি আর চা বিস্কিট। এখন বিকেলে চপ বেগুনি মুড়ি আর সন্ধ্যেতে রুটি তরকা আলুর দম। একদিন খেয়ে দেখো, বুঝলে? আমার শ্বশুর বাড়ির সার্টিফিকেট পাওয়া রাঁধুনি ছিলাম আমি। এক মুখ হেসে কষ্টগুলোকে ব্যঙ্গাত্মক ঢঙে প্রকাশ করতে কজন পারে? শুকনো চোখে লড়াই করে বাঁচতে কজন পারে? আত্মসম্মান শব্দের প্রকৃত অর্থ কজন জানে? চায়ের দোকানি বলে ব্যঙ্গ করতে হয়তো অনেকেই পারে, কিন্তু সোজা মেরুদণ্ডকে ভয় পায় না এমন মানুষ বোধহয় কমই আছে। নীলিমা প্রমাণ করেছে ওর আত্মসম্মান ওর কাছে বড্ড দামি। গল্প হোক লড়াইয়ের, গল্প হোক ব্যতিক্রমের, জলের নিচে রূপকথার রাজ্যটা আঁকা হোক এমন সব বাস্তব গল্প দিয়ে। রূপকথার রাজকুমার এসে উদ্ধার তো সবাইকে করে না, যাদের করে না তারাও স্থান পাক গল্পের পাতায়।